করছি ক্রসফায়ার। ভোট পরবর্তী অশান্তির তদন্তে সিবিআই এর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। খুন, ধর্ষণ, রহস্য মৃত্যুর মতো গুরুতর অভিযোগের তদন্তে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার অপেক্ষাকৃত কম গুরুতর অভিযোগে তদন্ত করবে সিট। ক্ষতিগ্রস্তদের দ্রুত ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ। রায়কে চ্যালেঞ্জ করে আদালতে যাওয়ার ভাবনা চিন্তা চলছে, এমনই ইঙ্গিত শাসক পক্ষের বক্তব্যে। সব মিলিয়ে এই রায়কে কেন্দ্র করে রাজনৈতিক চাপানুতর চলছে। একদিকে বিজেপির তরফ থেকে এটাকে কার্যত নৈতিক জয় হিসেবে দেখা হচ্ছে, অন্যদিকে তৃণমূলের তরফ থেকে খুব স্পষ্টভাবেই বুঝিয়ে দেওয়া হচ্ছে যে এই রায় তারা একেবারেই সন্তুষ্ট নয়। ইঙ্গিত দেওয়া হচ্ছে শীর্ষ আদালতে মুভ করার। এই সমস্ত নিয়ে আমরা আলোচনা করব আজকের ক্রস ফায়ারে। আমাদের সঙ্গে সরাসরি যারা রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। রয়েছেন তৃণমূল কংগ্রেস বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী, রয়েছেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার, বিজেপির পক্ষ থেকে যিনি আইনজীবী হিসেবে এই মামলায় পার্টিসিপেট করেছিলেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল রয়েছেন আমাদের সঙ্গে, রয়েছেন আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুরতা এবং রয়েছেন আইনজীবী সব্যসাচী চ্যাটার্জি। আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আলোচনায় আসার আগে একবার দেখাবো কি বললেন আজকে হাইকোর্টের 5 বিচারপতির বেঞ্চ। রাজ্যে ভোট পরবর্তী অশান্তির অভিযোগে দুই সংস্থার হাতেই তদন্তভার দিল কলকাতা হাইকোর্ট। সিবিআই এর পাশাপাশি স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠনের নির্দেশ 5 বিচারপতির ডিভিশন বেঞ্চের। হাইকোর্টের নির্দেশ, খুন ও ধর্ষণের অভিযোগের তদন্ত করবে সিবিআই। বাড়িতে আগুন, মারধরের অভিযোগের তদন্তে এসআইটি। এই রায় ভোটারদের মধ্যে কনফিডেন্স তৈরি হবে। দুটো পর্যায়ে রায় হয়েছে, একটা হচ্ছে সুপ্রিম কোর্ট, একটা হচ্ছে সিবিআই তদন্ত করবে ধর্ষণের এবং খুনের মামলা, আর একটা তদন্ত করবে হচ্ছে সিট তৈরি হয়েছে, যে সিট অন্যান্যগুলো তদন্ত করবে, অন্যান্য অপরাধগুলো তদন্ত করবে। এই হচ্ছে বিষয়। হাইকোর্টের নির্দেশে ভোট পরবর্তী হিংসা পরিস্থিতি খতিয়ে দেখে জাতীয় কমিশন। কয়েক ধাপে বিভিন্ন জেলা ঘুরে রিপোর্ট পেশ করে এনএইচআরসি। সেই রিপোর্ট পক্ষপাত দুষ্ট বলে অভিযোগ করে রাজ্যের শাসক দল। ভোট পরবর্তী হিংসা মামলায় এ নিয়ে দীর্ঘ সওয়াল জবাবও হয়। তবে হাইকোর্টের রায় বলা হয়েছে এনএইচআরসি নিরপেক্ষতা লঙ্ঘন করেনি। হাইকোর্টের নির্দেশ মতোই তারা অভিযোগগুলি নথিভুক্ত করে। হাইকোর্টের রায় তারই প্রতিফলন। সিবিআই এবং এসআইটি তদন্তের সুপারিশ করে এনএইচআরসি। সেই সুপারিশ মেনেই হাইকোর্টের রায়। ভোট পরবর্তী অশান্তির অভিযোগের তদন্ত কিভাবে হবে তার রূপরেখাও ঠিক করে দিয়েছে হাইকোর্ট। 6 সপ্তাহে তদন্তের রিপোর্ট পেশ করবে সিবিআই ও এসআইটি। কলকাতা পুলিশ কমিশনার সহ 3 আইপিএস কাজ করবে এসআইটিতে। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নজরদারিতেই তদন্ত করবে স্পেশাল ইনভেস্টিগেশন টিম। এসআইটিকে যাবতীয় প্রয়োজনীয় সাহায্য করতে হবে রাজ্য প্রশাসনকে। চলতি বছরের 5ই মে মুখ্যমন্ত্রী পদে তৃতীয়বারের জন্য শপথ নেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর কড়া হাতে পরিস্থিতি মোকাবিলা করা হয়েছে বলে বারবার দাবি করেছে প্রশাসন। হাইকোর্টের রায় এই দাবি ঘিরেই প্রশ্ন। বহু অভিযোগে এফআইআর পর্যন্ত দায়ের হয়নি। রাজ্য প্রশাসন দায়িত্ব পালন করলে এমনটা হতো কি? সর্বসম্মতভাবে 5 বিচারপতির এই রায়। তবে এনএইচআরসির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন 2 বিচারপতি। এনএইচআরসির রিপোর্ট নিয়ে প্রশ্ন 2 বিচারপতির। রাজ্যে ভোট পরবর্তী অশান্তির অভিযোগ ঘিরে প্রথম থেকেই চাপানুতোর চরমে। হাইকোর্টের রায়ের পর তা আরও জোরালো। এবার যারা অত্যাচারিত মানুষ, নিপীড়িত, ধর্ষিতা, তারা ন্যায় পাবেন, তারা জাস্টিস পাবেন, এবং যারা দোষী, পুলিশ অফিসার হোক বা পার্টির নেতা বা সমাজবিরোধী, সবাই সাজা পাবে। গণতন্ত্রে মানুষের রায় হেরে গিয়েছে, ফলে কোর্টের রায়কে তারা কিভাবে প্রভাবিত করতে পারে সেই জন্য এনএইচআরসিকে তারা দলের শাখা সংগঠন হিসেবে ব্যবহার করেছে। জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থ ভৌমিক সহ একগুচ্ছ তৃণমূল নেতাকে কুখ্যাত দুষ্কৃতী বলে উল্লেখ করা হয় এনএইচআরসির রিপোর্টে। এই 2 নেতার মামলায় যুক্ত হওয়ার আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। আমি স্নেহাশিস বাবুর কাছেই শুরুতে আসবো। স্নেহাশিস বাবু, আপনারা বারবার বলেছেন যে ভোট পরবর্তী হিংসা বলে কিছু হয়নি, যা হয়েছে যখন হয়েছে সেই সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটা রাজ্য সরকারের হাতে ছিল না, নির্বাচন কমিশনের হাতে ছিল, এবং 5ই মের পরবর্তীকালে কিছু হয়নি। কাজে ভোট পরবর্তী হিংসার যে থিওরিটা সেটাতেই কার্যত আপনারা ডিনায়াল মোড়েছিলেন। কিন্তু এই হাইকোর্টের যে নির্দেশ এবং সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে, শুধু তাই নয়, যেগুলো অপেক্ষাকৃত কম গুরুতর মামলা সেখানে সিট গঠন এবং সিট গঠন করে দেওয়া হয়েছে। 3 জন সিনিয়র আইপিএস অফিসারকে দিয়ে সিট গঠন করে দেওয়া হয়েছে। এটা কি আপনাদের জন্য একটা বড় ধাক্কা নয়? না, ধাক্কা কেন, আমরা আগেও বলেছি, এখনও বলছি
যে এনএইচআরসি যে তদন্ত কমিটি করেছে সে তার মধ্যে বিজেপির রাজনৈতিক ঘনিষ্ঠ মানুষরা ছিল এবং সেই তদন্তগুলো পক্ষপাতিত্বমূলক এবং সেই তথ্যের উপর ভিত্তি করে হাইকোর্ট রায় দিয়েছে। এটা আমাদের কাছে মোটেই সন্তোষজনক নয়। আমরা রায় খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ নেব। সিবিআইকে দায়িত্ব দিয়েছে তদন্ত করার, আর মাদ্রাজ হাইকোর্ট বলছে এই সিবিআইকে এখন খাঁচা থেকে বার করা হোক। চিন্তা করুন, 2013 সালে সুপ্রিম কোর্ট বলেছিল সিবিআই খাঁচার তোতা পাখি, এখনও সেই তোতা পাখি খাঁচা থেকে বেরোতে পারেনি। সেন্ট্রাল গভর্নমেন্টে যারা থাকছে তারা সিবিআইকে তাদের প্রয়োজনে ব্যবহার করছে। মানুষ কি করে ভরসা করবে এদের তদন্তের ওপর? কি করে আমরা নিরপেক্ষ তদন্ত ভরসা করব? তাই এই যে রায় দিয়েছে সেই রায়কে আমরা মোটেই তো এটাকে সন্তোষজনক মনে করছি না। আমরা এটা খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ নেব। এটা ফেব্রিকেশন করা ছিল এনএইচআরসির কমিটির, এবং তার উপরে যে রায় তদন্তে দিয়েছে এর উপরেও বাংলার মানুষের ভরসা থাকবে না। বাংলায় শান্তি আছে। জয়প্রকাশ বাবু, স্নেহাশিস বাবুদের বক্তব্য যে জাতীয় মানবাধিকার কমিশন পক্ষপাতদুষ্ট রিপোর্ট দিয়েছে এবং সেই রিপোর্টের ওপর দাঁড়িয়ে এই রায় হয়েছে, অর্থাৎ সরাসরি রায় সম্পর্কে তাদের যে গ্রহণ করতে পারছে, রায়টাকে যে স্বাগত জানাতে পারছেন না, সেটা কিন্তু তারা কেউ গোপন রাখছেন না। তাদের বক্তব্য এটাই, তাদের যুক্তি এটাই যে জাতীয় মানবাধিকার কমিশন পক্ষপাতদুষ্ট রিপোর্ট দিয়েছে। না, গা জ্বলছে আমরা বুঝতে পারছি, মানতে পারছেন না সেটাও বুঝতে পারছি, কিন্তু রায়টা তো দিয়েছে হাইকোর্টের অভূতপূর্ব একটা 5 বিচারপতির একটা বেঞ্চ। তারা তো আজকে বিজেপি নন নাকি সেটাও বলছেন আজকে যে হাইকোর্টের 5 বিচারপতির বেঞ্চ সেটাও বিজেপির। এইসব বলে নিজেদের গায়ে জ্বালা মেটাচ্ছেন যে মানতে পারছি না। আসলে আজকের যে রায় হয়েছে মৌপিয়া, সেটা হচ্ছে ভারতীয় গণতন্ত্রের জয়, ভারতীয় সংবিধানের জয়, শাসকের আইন নয়, আইনের শাসনের জয়। এবং দেখুন, আজকের রায়ের প্রথম ছত্র থেকেই বলতে শুরু করেছেন কি, যে পুলিশ ইন অ্যাকশন। উনি সিবিআই সম্বন্ধে অনেক কথা বলে গেলেন, কার ওপর ভরসা করবে। নিজের পুলিশের দিকে তাকান, বলছেন পুলিশ ইন অ্যাকশন, বলছেন মারাত্মক অভিযোগকে রাজ্যের পুলিশ লঘু করে দেখানোর চেষ্টা করেছে, বলছেন হাইকোর্টের সবাই মিলে। পুলিশ অভিযোগ রেজিস্টার করতেই চায়নি। কার পুলিশ? তৃণমূল কংগ্রেসের পুলিশ, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ বলছেন অভিযোগ রেজিস্টার করতেই চায়নি। স্নেহাশিস বাবু, 60% ঘটনায় এফআইআর দায়ের করা হয়নি। কমিশন খুব কম সময়ে যে অভিযোগ পেয়েছে তাতে এই তথ্য স্পষ্ট নয়। অর্থাৎ যে কথাটা জয়প্রকাশ বাবুরা বলছেন যে সেখানে বেশ কিছু হাইকোর্টের এই রায়ের বেশ কিছু অংশ রয়েছে যেটা আপনাদের জন্য যথেষ্ট অস্বস্তিকর। যেখানে বলা হচ্ছে যে কমিটির কাছে মহিলাদের উপর নির্যাতন সহ বহু গুরুতর অভিযোগ জমা পড়েছিল, তা পুলিশের হাতে তুলে দেওয়া হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। নাম্বার 1, 60% ঘটনায় এফআইআর দায়েরই করা হয়নি। নাম্বার 2, খুনের ঘটনায় পুলিশকে এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছিল কমিশন, বেশ কিছু ঘটনায় তা কার্যকর হয়নি। এই সমস্ত পয়েন্ট রয়েছে এই রায়ে। না, জয়প্রকাশ বাবু, হ্যালো, হ্যাঁ স্নেহাশিস, হ্যাঁ আমি বলছি জয়প্রকাশ বাবু, বলবো? হ্যাঁ প্লিজ। হ্যাঁ, জয়প্রকাশ বাবু যেটা বলছেন যে কোর্ট এই অবজারভেশনগুলো দিয়েছে, তাহলে কোর্ট রায় দিয়ে দিল না কেন, দোষী সাব্যস্ত করলো না কেন? তার মানে কোর্ট তো এই এনএইচআরসির কমিটির রিপোর্টের ওপরে একটা কমিটি তদন্তের ভার দিয়েছে, তার মানে এটা চূড়ান্ত নয়। আমরা তো বলছি ওই কমিটির রিপোর্টটাই ফেব্রিকেশন করা আছে, মিথ্যে করা আছে। এখন তদন্ত আবার কাকে করতে দিয়েছে? সিবিআই। সেই সিবিআইয়ের বিশ্বাসযোগ্যতা কোথায় রেখেছেন আপনারা? আপনারা সেটা বলুন। কত তৃণমূলের কর্মীও মার খেয়েছে বিজেপির হাতে, খুন হয়েছে, তাদের কাছে এই কমিটি যায়নি কেন? আমি বলি কেন যায়নি? তাহলে পক্ষপাতিত্ব হয়েছে, আমরা তো বলবো না? শুনুন স্নেহাশিস বাবুকে, না স্নেহাশিস বাবুকে আইনের ব্যাপারটা স্নেহাশিস বাবুর আরেকটু বুঝে নেওয়া উচিত। মানবাধিকার কমিশনকে বলেছিল একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করতে, সেই কমিটি করে আসলে পুলিশ ইনঅ্যাকশন আছে কি নেই সেইটা দেখতে। তারা বলেছে হ্যাঁ আছে, তাই জন্যই আজকের ঘটনা। দেখুন, ডিজিপি, পশ্চিমবঙ্গের ডিজিপির রিপোর্ট ওখানে লেখা আছে। ডিজিপির নিজের রিপোর্টে বলছেন 1934টা অভিযোগ পাওয়া গেছে পোস্ট ইলেকশন ভায়োলেন্স, আর সেখানে বলছেন অভিযোগের ভিত্তিতে অ্যারেস্ট হয়েছে কতজন?
2.88%। আমরা তো মানে জয়প্রকাশ বাবু 3% এটাই না। বলছি যে ঘটনা পুলিশের যেটা ইলেকশনটা ঘটেছে এখানেই। সেই আর সময় বলছেন কি, আমাদের দাঁড়ান, হাতে রাজ্য শুনে নিন। সরকার ছিল আগে না, শুনে নিন পুলিশ প্রশাসন আপনার আমাদের বলার হাতে সময় ছিল বলবো না। আরে আপনার সময় বলবো না। হ্যাঁ ঠিক আছে, বলুন ওরে আপনি। আপনার সময় বলছি না, আপনি শুনে নিন। এই সমস্ত ঘটনা হচ্ছে 5 তারিখ, এই সমস্ত ঘটনার হিসেব হচ্ছে 5ই মের পর থেকে, এবং তারা বলছেন থানার অফিসাররা এই সব যে 1934টা ঘটনার কোনো জায়গাতে তারা সরেজমিনে তদন্তেও যাননি, ঘটনাস্থলে যাননি, এটা বলছেন এনারা। আপনারা দেখুন, ওইসব আগের কথা আমরা বলছি না। এনএইচআরসি টিম আবার উল্টো দিকে তারা অল্প সময়ের মধ্যে 311টি ঘটনাস্থলে গেছে, 2869 জন অভিযোগকারীর সঙ্গে সরাসরি কথা বলেছে। এতেই তো বোঝা যাচ্ছে যে কিভাবে আজকে রাজ্য সরকার এবং রাজ্য সরকারের পুলিশ, আমি যেটা বললাম, পুলিশ রাজ, জঙ্গল রাজ এবং তৃণমূলী ক্যাডারদের রাজ, আইনের শাসন ছিল না, শুধু বিরোধীদের হত্যা করো, বিরোধীদের ঘরছাড়া করো, যেটা তালিবানদের দেখছি যেভাবে আজকে আফগানিস্তানে কোনো বিরোধী থাকবে না, তাদের মেরে ফেলতে হবে। তৃণমূল কংগ্রেস একইভাবে তালিবানি শাসন শুরু করেছিল 5 তারিখ, 2 তারিখের রেজাল্টের পর থেকেই তালিবানি শাসন করেছে। স্নেহাশিস বাবু আপনার কাছে আসবে এই মুহূর্তে, না, আসবো প্লিজ, আসবো স্নেহাশিস বাবু। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি যোগ দিয়েছেন শ্রমিক ভট্টাচার্য, বিজেপি নেতা। আমি শ্রমিক বাবুর কাছে খুব সংক্ষেপে 2-1 প্রশ্নের উত্তর নিয়ে নেব। শ্রমিক বাবু, যেটা তৃণমূল কংগ্রেস বলছে, যেটা স্নেহাশিস বাবুও বললেন, যে এই রায়টা যে তারা স্বাগত জানাচ্ছেন না, এই সম্পর্কে কোনো লুকোছাপা তাদের নেই। তারা যেটা বলছেন যে জাতীয় মানবাধিকার কমিশন সম্পূর্ণ পক্ষপাত দুষ্ট একটা রিপোর্ট দিয়েছে এবং সেই রিপোর্টের ভিত্তিতে এই রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট। শ্রমিকবাবুর সঙ্গে সম্ভবত আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি আবারও পরবর্তীকালে শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে যোগাযোগের চেষ্টা করব। আমি একটু অনির্বাণ গুহ ঠাকুরতার কাছে আসবো। অনির্বাণ, আমরা যদি এই রায় দেখি, 5 বিচারপতির বেঞ্চের এই রায়ের সবচেয়ে সিগনিফিকেন্ট আসপেক্ট কোনগুলো লেগেছে একজন আইনজীবী হিসেবে? আমার খুব ভালো লেগেছে যে এই রায়ের মধ্যে 5 জন বিচারপতি, যেটা খুব রেয়ার, 5 জন বিচারপতি কিন্তু মত দিয়েছেন একই দিকে। অর্থাৎ ওনারা সবাই বলেছেন যে এই মুহূর্তে এই পরিস্থিতিতে সিবিআই ইনভেস্টিগেশন ইন্টারভেনশন দরকার। সিবিআই এর উপর অগাধ আস্থা দেখানো হয়েছে, মুভিয়া, উইচ ইজ ভেরি পার্টিনেন্ট। কারণ এই সিবিআই কেও কখনো কখনো, যেটা কিছুক্ষণ আগে আমার সহবক্তা বলছিলেন, যে 2013 সালে সিবিআই কে কিন্তু আমাদের ভারতবর্ষের যে আদালত, উচ্চতম আদালত, তাকে কেস প্যারেড বলেছিলেন। যাই হোক, সেইটা প্রসঙ্গ নয়। তো সিবিআই কে যে প্রত্যেক আস্থাকে স্যাটিসফাই করতে হবে, অর্থাৎ সিবিআই কে কিন্তু সেই রকম রোল প্লে করতে হবে। সিবিআই এর কাছে খুব বড় দায়িত্ব, বড় চ্যালেঞ্জ এটা। 2 নম্বর হচ্ছে যে এই রায়ের মধ্যে সবাই কিন্তু একটা জায়গাতে, জাস্টিস সৌমেন সেন, আপনি দেখবেন 5 জন বিচারপতি, তার মধ্যে 4 জনের ভিন্ন ভিন্ন রায় রয়েছে, প্রত্যেকে আলাদা আলাদা তাদের মতামত দিয়েছেন, অত্যন্ত জ্ঞানলব্ধ মতামত দিয়েছেন। তাতে জাস্টিস আইপি মুখার্জি এবং জাস্টিস সৌমেন সেন, ওনারা একটা মন্তব্য করেছেন যে হিউম্যান রাইটস কমিশনের যে এনএইচআরসি রিপোর্ট, সেই এনএইচআরসি রিপোর্টের মধ্যে রেকমেন্ডেশনস কখনো সম্ভব নয়, হিউম্যান রাইটস অ্যাক্টকে সেটা লঙ্ঘন করে। অর্থাৎ হিউম্যান রাইটস, এনএইচআরসির এইটুকুই কাজ যে ওনারা এখান থেকে রিপোর্টটা সাবমিট করবেন, এনকোয়ারি রিপোর্ট দেবেন। তারা কোনো কিছুই রেকমেন্ড করতে পারেন না বা রেকমেন্ডেশন দিতে পারেন না, সেটা কিন্তু এখানে স্পষ্ট হয়েছে। অর্থাৎ মহামান্য 2 বিচারপতিদ্বয় তাদের রায়ের মধ্যে এই বক্তব্য কিন্তু পেশ করেছেন, which is also very pertinent। কারণ আমরা দেখেছিলাম যে, আপনার এই রিপোর্টে দেখেছিলাম, রিপোর্ট বোঝার চেষ্টা করেছিলাম, তাতে বেশ কিছু রেকমেন্ডেশন ছিল। অর্থাৎ ওনারা চাইছিলেন যে মাননীয় বিচারপতি, এই ডিভিশন বেঞ্চ, তারা কোনো এই রায় বা এনএইচআরসি রিপোর্ট দেখে কোনো একটা মতামত পেশ করুন, বা ওনারা নিজের একটা মতামত দিয়েছিলেন, যেটা কিন্তু সম্ভব নয় বলেই মহামান্য। আমি আসবো অনির্বাণ, আবারও আসবো। আমি প্রিয়াঙ্কার কাছেও আসবো, শ্রমিক ভট্টাচার্যের কাছেও আসবো, সব্যসাচী আমাদের সঙ্গে রয়েছেন, তার কাছেও আসবো। ছোট্ট একটা বিরতি আমাকে তার আগে নিতে হচ্ছে, ফিরে আসছি বিরতির পর। দেখতে থাকুন ক্রসফায়ার।
ফিরে এলাম বিরতির পর। আমি শ্রমিক ভট্টাচার্যের কাছে যাবো। শ্রমিক বাবু, তৃণমূল কংগ্রেসের বক্তব্য যে এনএইচআরসি একটা পক্ষপাতদুষ্ট রিপোর্ট দিয়েছে এবং এই যে রায় হয়েছে সেটা এনএইচআরসি জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্টের ভিত্তিতেই হয়েছে, কাজে এটা নিয়ে তারা পরবর্তী পদক্ষেপের ভাবনা চিন্তা করছেন। এটা খুবই স্বাভাবিক, কারণ একদম প্রথম থেকে তৃণমূল কংগ্রেস বলে আসছে যে এনএইচআরসির যে টিম সেটা পক্ষপাতদুষ্ট। এনএইচআরসির টিমটা বিজেপির বি টিম। এনএইচআরসির মধ্যে এমন কিছু ব্যক্তি আছেন যাদের অতীতে বিজেপি করার অভিযোগ আছে। এখন কার্যত এ রাজ্যে বিজেপি করাটা তো একটা অপরাধ, বা বিজেপি কেউ করে বলে এরকম একটা অভিযোগও দায়ের করা যেতে পারে, এই স্তরে নিয়ে গেছেন বিরোধী রাজনীতির মর্যাদাকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা বোঝা উচিত যে মহামান্য আদালতের নির্দেশেই এনএইচআরসি এই ঘটনায় এসেছে এবং তাদের রিপোর্টের উপরে ভিত্তি করে 5 যে জন্য বিচারক শ্রমিকদা একটু ইন্টারাপ্ট করছি। আপনি বলেন অতীতে বিজেপি করার অভিযোগ রয়েছে, যার প্রসঙ্গে তারা আরো নির্দিষ্টভাবে অভিযোগটা আনছেন আতিফ রশিদ। সেই আতিফ রশিদের টুইটার হ্যান্ডেলে এখনো অবধি আছে আতিফ রশিদ ব্লু টিক দেওয়া, অর্থাৎ এটা ভেরিফাইড অ্যাকাউন্ট এবং সেটা এখনো আছে @আতিফ বিজেপি। পুরো বিষয়টাই বিচারাধীন, পুরো বিষয়টাই একদম 5 জন বিচারকের সূক্ষ্ম নজরদারির মধ্যে সংগঠিত হয়েছে। ছাত্রাবস্থায় বহু মানুষ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকে, ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত থাকে। অতীতে কে কোন ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত ছিল বা বিশেষ কোনো মতাদর্শের প্রতি কারোর যদি কোনো অ্যাফিনিটি থাকে, এ দিয়ে যদি বিচার করে কোনো প্রশাসককে চালাতে হয়, পরিচালিত করতে হয়, তাহলে আমার মনে হয় কোনো রাজ্য কেন কোনো দেশেই সেটা সম্ভবপর হবে না। তৃণমূল কংগ্রেসের কার্যত সংবিধানের উপর কোনো আস্থা নেই। আজকে তৃণমূল কংগ্রেসের যা বিবৃতি, তাতে বিচার ব্যবস্থাকেই তারা প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছেন। যে কোনো আদালতের রায় আমার পক্ষে যেতে পারে অথবা বিপক্ষে যেতে পারে। আমার কাছে সেই অপশন খোলা আছে যে আমি উচ্চ আদালতে আমার বক্তব্যকে জানাতে পারি, কিন্তু তার আগেই যেভাবে অসন্তোষ প্রকাশ করাই যায়, আমি বলতে পারি এই রায় আমাকে স্যাটিসফাই করতে পারেনি, আমি খুশি নয়, এই রায়ের থেকে কোনো প্রকৃত তথ্য বেরিয়ে আসবে না, সত্য উদ্ঘাটিত হবে না, সমস্ত কথা বলা যেতে পারে। কিন্তু সার্বিকভাবে যারা প্রত্যেকটি সাংবিধানিক সংস্থাকে আক্রমণ করে চলেছে, এনএইচআরসিকে আক্রমণ করছে, সিবিআইকে আক্রমণ করছে, বিচার ব্যবস্থার উপর তাদের কোনো আস্থা নেই বলছেন, এরপরে বলবেন কোনো না কোনো বিচারপতি সে বিজেপির সদস্য ছিল সেটা খুঁজে বার করবেন। আমাদের কাছে এইগুলো কোনো বিষয় নয়, বিষয় এখানে শ্রমিক বাবু এখানে একটা প্রশ্ন উঠছে যে হয়েছে কি হিংসা হয়নি ভোটের সময় বা ভোট আমার একটা প্রশ্ন আছে, বলুন। আমার একটা নির্দিষ্ট প্রশ্ন আছে মুপি, আমার একটা নির্দিষ্ট প্রশ্ন আছে। মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর দল বারবার বলেছেন যেদিন থেকে মুখ্যমন্ত্রী শপথ নিয়েছেন তারপরে কোথাও কোনো হিংসা হয়নি। আচ্ছা, ধরে নেওয়া যাক কোথাও কোনো হিংসা হয়নি, তাহলে আমরা বলছি কি 2 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত আমাদের 8 জন কর্মী খুন হয়েছেন এবং 8 তারিখের পর আমাদের 43 জন কর্মী খুন হয়েছেন, এটা আমরা বলছি। এখন যদি কোনো হিংসা না হয়ে থাকে তাহলে অবিলম্বে উচিত সর্বোচ্চ প্রশাসক শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, তাহলে এই মুহূর্তে তার উচিত যে মর্গে, সরকারি মর্গে তাদের অটোপসি হয়েছে সেই ডাক্তারদের গ্রেপ্তার করা, বা কেউ যখন খুন হয়ে গেছে তার পরিবারকে যখন বিজেপি নেতৃবৃন্দ অর্থ সাহায্য পৌঁছে দেওয়ার জন্য তার বাড়িতে পৌঁছেছে, যে পুলিশ সেই সময় কয়েকটি ঘটনায় যেখানে বিজেপির নেতৃবৃন্দের সঙ্গে সহযোগিতা করেছেন বা উপস্থিত থেকেছেন সেই ঘটনাস্থলে, তাদের ইমিডিয়েটলি সাসপেন্ড করা। তাহলে এই যে মর্গে এতগুলো অটোপসি হলো, এতগুলো পোস্টমর্টম হলো, এগুলো তাহলে ভুয়ো রিপোর্ট তারা বলুন, সেগুলোকে অস্বীকার করুন, বা যারা এই রিপোর্ট দিয়েছে সেই ডাক্তারদের গ্রেফতার করুন। আমি আসবো এর সঙ্গে আলোচনায়। মূল বিষয় হচ্ছে এটাই, নির্বাচনের পর আমাকে একটা ব্রেক নিতেই হবে, একটা হয়নি। ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি ক্রসফায়ার নিয়ে। দেখতে থাকুন জি 24 ঘন্টা। আফগান পরিস্থিতির উপরে তীক্ষ্ণ নজর ভারতের। আপাতত আটকে থাকা ভারতীয়দের নিরাপদে ফেরানোই লক্ষ্য, জানালেন বিদেশমন্ত্রী। আফগানদের সঙ্গেও ঐতিহাসিক সম্পর্কই বজায় রাখতে চায় নয়াদিল্লি বার্তা এস জয়শঙ্করের। তালিবানের নৃশংস অত্যাচারের ছবি ভাইরাল। আগের জামানায় কেমন ছিল আফগানিস্তান, কিভাবে বদলে যেতে থাকলো পরিবেশ, কিভাবে থাকতেন বিদেশিরা, কতটা দেখেছেন হাড়হিম করা তালিবানি অত্যাচার। স্টুডিওয় কাবুল ফেরত ভারতীয়রা, দেখুন আপনারা রাত 8টায়।
ইতিমধ্যে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন আরেক বিশিষ্ট আইনজীবী তৌসিফ আহমেদ খান। আমি প্রিয়াঙ্কার কাছে আসবো। প্রিয়াঙ্কা, যে গত বেশ কয়েক মাস ধরে রাজ্যের অন্যতম চর্চিত মামলা এবং তারপরে আজকের এই রায়, যেমন সিবিআই চাওয়া হচ্ছিল, সেই সিবিআই এর নির্দেশ তেমন দেওয়া হয়েছে গুরুতর অভিযোগগুলোর ক্ষেত্রে, একই সঙ্গে অপেক্ষাকৃত কম গুরুতর কেসগুলির ক্ষেত্রে তো সিট গঠনে, অর্থাৎ রাজ্য পুলিশের ওপর যে আস্থা না রাখার ব্যাপারে আপনারা বারবার জোর দিচ্ছিলেন, কিন্তু অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ কেসগুলির ক্ষেত্রে তো সিট গঠন করে দেওয়া হয়েছে। দেখুন, আমরা স্টার্টিং থেকে বলেছিলাম যে পশ্চিমবঙ্গের অ্যাডমিনিস্ট্রেশনের উপরে আমাদের সেই কথাটা কিন্তু আজকে অর্ডারে উল্লেখ করা আছে আর পরিষ্কার করে লেখা আছে। অনারেবল জাস্টিসরা এটা মেনশন করেছেন অর্ডারে, যে যদি মানুষের বিশ্বাসটা রাখতে হয় অন অ্যাডমিনিস্ট্রেশন বা অন আর কনস্টিটিউশন, তাহলে এটা দরকার আছে যে এরকম একটা ইন্ডিপেন্ডেন্ট এজেন্সিকে এটা ইনভেস্টিগেশন করতে দেওয়া হোক। না, এসআইটি যা গঠন হবে, আমরা কিন্তু কোর্টকে কোনোদিন বলিনি যে কারা এসআইটিতে থাকবে, সেটা আমরা বলতেও পারি না, সেটা কোর্ট যা ঠিক ভেবেছে ওনারা করেছেন। কিন্তু সব থেকে বড় কথা যে এখানে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনকে এখানে এসআইটিতে রাখার পরেও কিন্তু রিপোর্টিংগুলো কোর্টের ভিতরে থাকবে, কোর্ট উইল মনিটর দ্য প্রোব। এটা সব থেকে বড় কথা, যেটার দরকার ছিল। আমি বলছি না যে একটা বাস্কেটে সবকটা সেব খারাপ আছে, কিন্তু পুলিশকে এখানে এটা পুরোপুরি আমরা দেখেছি যে গভর্নমেন্টের বিহেস্টে অনেকগুলি অফিসার, অনেকগুলো আইসি, অনেকগুলো ওসি, তারা মানুষের পাশে কিন্তু দাঁড়ায়নি, তারা ওদের এফআইআর রেজিস্টার করেনি। এগুলো পুরোপুরি অর্ডারেও লেখা আছে আজকে। আর যে বায়াসের কথা এরা বারবার বলছিলেন যে এনএচআরসি বায়াস হয়েছে, তো এই আর্গুমেন্টটা পুরোপুরি ক্যালকাটা হাইকোর্ট ওনার অর্ডারে রিজেক্ট করেছেন। ওরা বলেছেন যে এই কথাটা শুধু মিসডাইরেক্ট করার জন্য হয়েছে আর প্রসিডিংটা ডিলে করার জন্য হয়েছে, তো এই ক্লেমটা পুরোপুরি সরাসরি একদম বাদ দেওয়া হয়েছে। অ্যাপার্ট ফ্রম দ্যাট, যখন ওরা বলেছেন যে এই মেম্বার যারা আছে তারা কিন্তু এনএচআরসির মেম্বাররা বিজেপির আছে, তো ওই কথাতেও পুরো বলা হয়েছে যে যখন নমিনেট হয়েছিল এই মেম্বাররা, চেয়ারম্যান এনএচআরসি যখন নমিনেট করেছিলেন, তখন কিন্তু কেউ একটা প্রশ্ন করেনি। যখন এরা রিকলিং পিটিশন ফাইল করলো তখনও একটা অবজেকশন রেজ করেনি। যখন এই কমিটি স্টার্ট করলো কাজ করতে তখনও একটা অবজেকশন করেনি। ইন্টারিম রিপোর্ট যখন ফাইল হলো তখনও অবজেকশন করেননি। অবজেকশন কখন করেছেন? যখন স্টেটের আগেনস্টে একটা ফাইনাল রিপোর্ট ফাইল হয়েছে তখন আপনি মেম্বার্স দিয়ে কোয়েশ্চেন করেছেন, সেই বলে হাইকোর্ট ওনাদের এই ক্লেমটাকে অস্বীকার করে রিজেক্ট করে দিয়েছে। আমি এখানে সব্যসাচীর কাছে আসবো। সব্যসাচী, যে বক্তব্য আমি স্নেহাশিস বাবুদের কাছ থেকে পাচ্ছি, যে যেহেতু জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্টের উপর দাঁড়িয়ে এই রায় হয়েছে, জাতীয় মানবাধিকার কমিশন তারা যে রিপোর্টটা দিয়েছে সেই রিপোর্টটাই পক্ষপাত দুষ্ট, এই বক্তব্য স্নেহাশিস বাবুদের তরফ থেকে আসছে। এই সম্পর্কে আপনার কি বক্তব্য? দেখুন, এই রায়টিতে দেয়া হয়েছে যে রিপোর্টটিকে কনসিডার করে, এই রিপোর্টটা কিন্তু জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্ট নয়। যদি আমরা এই রায়ের 150 প্যারাগ্রাফ থেকে জাস্টিস সৌমেন সেনের যে অর্ডার রয়েছে, অবজারভেশনস রয়েছে, সেটা যদি আমরা দেখি খুব পরিষ্কার করে বুঝতে পারবো যে এখানে এই রায়টা এই রিপোর্ট কিন্তু তৈরি করেছেন হাইকোর্টের কনস্টিটিউটেড একটি কমিটি, যেখানে কয়েকজন প্রতিনিধি হচ্ছেন জাতীয় মানবাধিকার কমিশনের। একইভাবে স্টেট গভর্নমেন্টের কিছু অফিসার আছেন। ডেটা যেটা জেনারেট হয়েছে সেটা স্টেট গভর্নমেন্টের, স্টেটের ডেটা। এই ডেটা কিন্তু ডিজির দেওয়া ডেটা, তাকে কেউ অস্বীকার করতে পারছে না। অর্থাৎ ওই 60% কেসে এফআইআর হয়নি, রেজিস্টার্ড হয়নি। দেখুন, কেউ বলছে না, এই রায় থেকে এটা কখনো প্রমাণিত হচ্ছে না যে খুন ধর্ষণ হয়ে গেছে, এতগুলো সাজা পেতে হবে, তৃণমূল কর্মীরা দায়ী, বিজেপি কর্মীরা দায়ী, অন্যান্যরা দায়ী, এগুলো নয়। কিন্তু যেটা সবচাইতে বড় ল্যাক, স্টেট ইনঅ্যাকশন। একটা অভিযোগ জমা পড়লে পশ্চিমবঙ্গের পুলিশ 60% কেসে তারা এফআইআরটা রেজিস্টার করেনি। অর্থাৎ তারা তদন্ত করতে চাইছেন না। কিসের ভয়? এত তদন্তের ভয়টা কেন? আজকে দাঁড়িয়ে এতগুলো কথা আসছে। আজকে দেখুন, আমি কথা বলি, আজকে দেখবেন সেটা তো খুব সিরিয়াস, একদম নন্দীগ্রামের জাজমেন্টের কথা উল্লেখ করা আছে। ইট ইজ স্টিয়ারিং এট আমি ওনার কথা শুনতে পাইনি একটু, তবু আমি যেটা বলছি যে দুটো কথা। একটা হচ্ছে আইনের বিচার ব্যবস্থা, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া যে আমার নিম্ন আদালতে আমার রায় যদি পছন্দ না হয় আমি উচ্চ আদালতে যেতে পারি, তাহলে নিম্ন আদালত যে রায় দেয় সেটাই চূড়ান্ত, এটা ভাবার কিন্তু কোনো কারণ নেই। এক নম্বর।
2 নম্বর হচ্ছে যে পুলিশ এফআইআর নেয় না, পুলিশ নিষ্ক্রিয়, এই যে কথাগুলো, এগুলো যদি গ্রাউন্ড রিয়ালিটি, কিন্তু আমরা কাজ করতে গিয়ে দেখেছি যে একটা কোনো সংঘর্ষ, রাজনৈতিক সংঘর্ষ হওয়ার পর সে যখন এফআইআর করতে যায় পুলিশের কাছে, এফআইআর হওয়ার পরেও এবং দুপক্ষই কিন্তু, এবং অনেক জায়গাতেই দেখা যায় যে তারা পুলিশের মাধ্যমে মিটমাট নিজেদের মধ্যে করে নেয় এবং কিন্তু তাকে জামিন নিতে হয়, কোর্টে যেতে হয়। এভাবে যে কত নিজেরা আলোচনা করে মিটিয়ে ফেলে সেরকম প্রচুর উদাহরণ আছে। সব্যসাচী, সেগুলো তো আমি গেলই। একটা ছোট্ট কথা বলবো স্নেহাশিস বাবু, সেগুলো তো গেল, কিন্তু অত্যন্ত বিচক্ষণ মানুষ, জনপ্রতিনিধিও বটে। হাইকোর্টকে সম্ভবত নিম্ন আদালত বলাটা সমীচীন নয় একজন জনপ্রতিনিধির পক্ষে। আমি অনুরোধ করবো এটাকে উইথড্র করুন। না, ঠিক আছে, দ্বিতীয়ত, হ্যাঁ, আমি যেটা বলছি, আপনাকে বিচক্ষণ মানুষ বলেই আমি জানি, আমি কিন্তু ওইভাবে বলিনি। আমি বলেছি একটা স্টেজের ঠিক আগের পর্যায়ে আমি হাইকোর্টকে এরপর যে জায়গাটা আমি বলবো, দেখবেন এই রায়ের প্যারাগ্রাফ নাম্বার 54 সেখানে একটি জাজমেন্টের কথা উল্লেখ আছে। প্রথম দিকে বলছিলেন না সিবিআই কেজ প্যারট, এই জাজমেন্টটা 2010 সালে এসেছিল। তৃণমূল কংগ্রেসের নেত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী এই জাজমেন্টটা নিয়ে তারা কিন্তু সেই সময় নির্বাচনী প্রচার করেছিলেন। দেখবেন সেখানে উল্লেখ করা আছে গড়বেতার 2001 সালের একটি ঘটনার ক্ষেত্রে সেখানে এফআইআর রেজিস্টার্ড হয়েছিল, অ্যারেস্ট করা হয়নি, ডিলে হয়েছিল, কিন্তু রাজ্য সরকার সিআইডিকে দিয়ে তদন্ত করাচ্ছিল। তদন্তে কিন্তু তৎকালীন বামফ্রন্ট সরকার ভয় পেত না, তদন্তটা হতো, কিন্তু তদন্তে অনেক প্রশ্ন থাকতো। তখন তৃণমূল কংগ্রেসের আইনজীবীরা এবং নিশ্চিতভাবে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা সেই মামলার ক্ষেত্রে আমরা জানি, দিল্লিতে গিয়ে মামলা করে সেখান থেকে তারা জাজমেন্ট এনেছিলেন লড়াই করে। সেই জাজমেন্টটা হচ্ছে এই ঘটনাগুলির তদন্ত সিবিআইয়ের কাছে দেওয়া। আজকে কিন্তু সেই মামলার রেফারেন্সও কিন্তু এখানে প্যারাগ্রাফ নাম্বার 54-তে দেওয়া হয়েছে। না, আমরা তো বারবার এই একটা কথাই বলবো যে জাতীয় মানবাধিকার কমিশন যে কমিটি তৈরি করেছে, এখানে অদ্ভুত রকমভাবে শ্রমিকবাবুরা বলছেন যে একজন ব্যক্তি রাজনৈতিক আদর্শে বিশ্বাসী হলে সে কোনো স্বশাসিত সংস্থায় কাজ করতে পারবে না, সেটা প্রশ্ন নয়। প্রশ্ন হচ্ছে যে মামলাটা উঠছে সেই মামলাটা একটা পলিটিক্যাল মামলা, একটা রাজনৈতিক তদন্ত। সেই রাজনৈতিক তদন্তে কি করে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব জয়প্রকাশ বাবু, এখানে কিন্তু জয়প্রকাশ বাবু যে প্রশ্নটা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তোলা হচ্ছে এবং সেখানে এটা, হ্যাঁ প্লিজ জয়দা বলুন। হ্যাঁ, না, আমি স্নেহাশিস বাবুকে একটা কথা মনে করিয়ে দিই, অনেকেই আইনজীবী আছেন এখানে, যে এই কথাটা স্নেহাশিস বাবুর কথা দীর্ঘ সময় ধরে আর্গু করেছেন কে, মানে ছোটখাটো লয়ার নয়, অভিষেক মনু সিংভি, কপিল সিবাল, তারা বারবার এইটা বলবার চেষ্টা বলেছেন। সেক্ষেত্রে এই 5 বিচারপতির বেঞ্চ সেটাকে গ্রহণ কেন করলেন না? তারা বেশি মানে নজর দিয়েছেন, ওই কড়া নজর, তাদের খুঁটিয়ে দেখে বলেছেন যে এনএইচআরসির যে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি, সেই কমিটির এই রিপোর্ট পক্ষপাত দুষ্ট নয়, পরিষ্কার কোট আনকোট। তারপর আর ওনাদের এইসব কথা বলার কোনো অর্থ হয় না টিভি চ্যানেলে বসে। হাইকোর্টের সামনে ওনাদের লয়াররা একই কথা বলেছেন, যেটাকে হাইকোর্ট এই 5 সদস্যের বেঞ্চ সরিয়ে দিয়েছে। আবার সেই কথা এখানে বলছেন কেন? অন্য কথা বলুন। না, অন্য কথা কেন বলবো জয়প্রকাশ বাবু? হাইকোর্টের রায় চূড়ান্ত, এটা আপনাকে কে বললো? হাইকোর্টের রায় চূড়ান্ত, এটা আপনাকে কে বললো? আমাদের সুপ্রিম কোর্টে যাওয়ার জায়গা রয়েছে তো। চূড়ান্ত না, চূড়ান্ত এটা, তাহলে সুপ্রিম কোর্টের প্রয়োজনীয়তা ছিল না। আপনাকে কে বললো এটা চূড়ান্ত নয়? আপনাকে কে বলেছে চূড়ান্ত নয়? আপনাকে কে বলেছে চূড়ান্ত নয়? বিচার ব্যবস্থার মধ্যে এটা খুব স্বাভাবিক, সেটা আজকের দিনে এটাই চূড়ান্ত, খুব স্বাভাবিক ব্যাপার। যতক্ষণ না এটাকে সরানো হচ্ছে, আজকের দিনে এটাই চূড়ান্ত। তাহলে আপনারা আজকের দিনে চূড়ান্ত ব্যাপার। আজকে হাইকোর্ট যে সিবিআই এর উপরে দায়িত্ব দিয়েছে, সেটা আরেকটা হাইকোর্ট, মাদ্রাজ হাইকোর্ট, যে সিবিআই কে বলছে খাঁচায় বন্দী রয়েছে, আপনি তারপরে মানুষের বিশ্বাসযোগ্যতা থাকে কি করে? সিবিআই খাঁচাবন্দি তোতাপাকি ছিল না স্নেহাশিস বাবু। মমতা বন্দ্যোপাধ্যায় সবেতে সিবিআই চাইলেন, সুপ্রিম কোর্টে যাওয়ার জায়গা রয়েছে, সবেতে সিবিআই চাইলেন, সেদিন খাঁচায় বন্দি তোতাপাকি ছিল না সিবিআই। পজিশনের উপর নির্ভর করে। মপিয়া, হ্যাঁ প্রিয়াঙ্কা,
যে মমতা রিপোর্টের মধ্যে বন্দ্যোপাধ্যায় 18 বার CBI চেয়েছিলেন। বলতে চাই এক সেকেন্ড, যে উচ্চ আদালতে যেতে চাইছে স্নেহাশিস দা জলদি আসবো, প্রিয়াঙ্কা। তো এটাই বলছি যে স্নেহাশিস বাবু যে এখন বললেন যে ওনারা স্যাটিসফাইড নেই, উচ্চ আদালতে যেতে চাইছেন, তো তাই জন্য আমি ওনাকে জানিয়ে দিই যে আপনি আসুন উচ্চ আদালতে, আপনার স্বাগত আছে, আমার কেভিয়েট অলরেডি ফাইল হয়েছে, এই মুহূর্তে নাম্বার পেয়েছি। আর এরপরে দুটো জিনিস আমি আরো বলবো মৌপিয়া, যে এই যে বারবার এরা বলছিলেন না যে পোস্ট পোল ভায়োলেন্সের ডেফিনেশনটা কি আছে, এটা অর্ডারের মাধ্যমে কোর্ট খুব ভালো করে বুঝিয়ে দিয়েছে যে পলিটিক্স থেকে রিলেটেড বা এনি পলিটিক্যাল মার্ডার যেটা ইলেকশনের আগে হয়েছে সেটাও পোস্ট পোল ভায়োলেন্সে আসবে, এটা অর্ডারে উল্লেখ করা আছে। আর যে বারবার বলছিলেন না যে 3 তারিখের মুখ্যমন্ত্রী যখন ছিলেন না তখন এগুলো হয়েছে ইলেকশন কমিশনের দায়, সেটাও অর্ডারে খুব ভালো করে বলা আছে যে ইলেকশন কমিশনের ডিউটি আছে টু কন্ডাক্ট ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনস, টু এনশিওর কি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনস হয়। কিন্তু পুলিশের যা ডিউটি অ্যান্ড ডিসচার্জিং দেয়ার ডিউটিজ, ওটা ওদের দায়িত্ব যে ল অ্যান্ড অর্ডার থাকুক, এটা পুরোপুরি পরিষ্কার অর্ডারে লেখা আছে। তো এই যে আমি 4 মাস থেকে যে শুনছি বারবার যে ইলেকশন কমিশনের ডিউটি ছিল, মুখ্যমন্ত্রী তখনও মুখ্যমন্ত্রী শপথ নেননি, এটা অর্ডারের মাধ্যমে আজকে পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে যে স্টেটের ফেলিওর হয়েছে, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের ফেলিওর হয়েছে, আর পলিটিক্যাল ভায়োলেন্স হয়েছে। এবং আর একটা জিনিস একটু উল্লেখ করতে চাই, 150 নম্বর প্যারাগ্রাফে এই যে বারবার আসছে এনএইচআরসির প্রতিনিধি থাকবার জন্য বায়াস এবং লাইকলিহুড অফ বায়াস, অর্থাৎ কেউ পক্ষপাত দুষ্ট হতে পারে, যেটা আইনের একটা রিকোয়ারমেন্ট, এটা থাকবে না বিচারে। সেই জায়গাটাও কিন্তু জাস্টিস সেন তিনি কিন্তু ডিল করে দিয়েছেন যে এই হয়তো রেকমেন্ডেশনসের ক্ষেত্রে তিনি সম্মত নন, কিন্তু লাইকলিহুড অফ বায়াস সেটা কিন্তু হচ্ছে না, অর্থাৎ কমিটির যে সাজেশনস কোর্টের কাছে সেটা কিন্তু গ্রহণ করা হয়েছে, সেই জায়গাটাও কিন্তু এই জাজমেন্ট ডিল করেছে। সুতরাং আমি এই প্রসঙ্গে আসবো, স্নেহাশিস বাবুর কাছেও আসবো, আমি তহসিফের কাছেও আসবো। ছোট্ট একটা বিরতি তার আগে নিচ্ছি। বিরতিতে যাওয়ার আগে আপনাদের শোনাবো শুভেন্দু অধিকারী, তিনি এই সম্পর্কে কি বলেছেন। ফিরে এলাম বিরতির পর। আমি জয়প্রকাশ দার কাছে এখানেই আসবো। জয়প্রকাশ দা, সিবিআই তদন্ত আপনারা চেয়েছেন, সিবিআই তদন্ত, নিরপেক্ষ তদন্ত, সেটা ভোট পরবর্তী হিংসা নিয়ে যে পক্ষের যে মতামতই থাক না কেন, যে কোনো বিষয়ে একজন সাধারণ মানুষ তিনি নিরপেক্ষ তদন্তই চাইবেন, যে কোনো সাধারণ শুভবুদ্ধি সম্পন্ন মানুষ। কিন্তু প্রশ্নটা হলো, নাম্বার 1, সিবিআই এর সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন, তাদের কাছে মনে হয়েছে বর্তমান ভারতবর্ষে এই পশ্চিমবঙ্গের যে প্রহসন চলছে, যেখানে আইনের শাসন নেই, সেখানে সিবিআই তদন্তই শ্রেষ্ঠতম উপায়, সেটা তারা মনে করেছে। আমরা সেটা মনে করি, তারা ঠিকই মনে করেছেন এই পরিস্থিতিতে সিবিআইকে দিয়েই করানো উচিত। এবং হাইকোর্টের এই নির্দেশের ওপরে আমার কি আপনার কারুরই কোনো মন্তব্য নিষ্প্রয়োজন যে তারা ঠিক দিয়েছে না ভুল দিয়েছে ইত্যাদি ইত্যাদি। আমার মনে হয় এখনো পর্যন্ত এটাই চূড়ান্ত নির্দেশ, এখনো পর্যন্ত যতক্ষণ না ওই তৃণমূল সুপ্রিম কোর্টে, মনে রাখবেন 5 বিচারপতির বেঞ্চ, এটা এমনি ডিভিশন বেঞ্চ নয়, সিঙ্গেল বেঞ্চ নয়, 5 বিচারপতির অভূতপূর্ব একটা বেঞ্চ এই অর্ডার দিয়েছেন। এই স্নেহাশিস বাবুরা এর গুরুত্বটাও একটুখানি বুঝতে পারছেন না, এবং সেক্ষেত্রে পরবর্তী যে পদক্ষেপ বলছেন ওনারা। জয়প্রকাশ বাবু, গুরুত্বটা বুঝতে পারছি, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে সিবিআই এর, জানেন তো, সিবিআই এর অ্যাকচুয়ালি যারা বিরোধী দলে যখনই থাকে সিবিআই এর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন করে। কারা বলেছিল জয়প্রকাশ বাবু যে কংগ্রেস ব্যুরো অফ ইনভেস্টিগেশন সিবিআই কে? মনে করে দেখুন, আজকে সিবিআই কে তো আপনারা আরো দলদাসে বেশি পরিণত করেছে। সেটার যেমন ইতিহাস রয়েছে কংগ্রেস ব্যুরো অফ ইনভেস্টিগেশন বলার, আবার যখন আপনারা বিরোধী ছিলেন সেই সময় প্রতি পদক্ষেপে যে সিবিআই তদন্ত চাইতেন সেটাও তো, তারও তো ইতিহাস রয়েছে। না, আমার কথাটা হচ্ছে যে দেখুন, এই যে নির্বাচন কমিশনের হাতে যতক্ষণ ছিল নির্বাচন কমিশনের হাতে, তখন পর্যন্ত কোনো ঘটনায় আমরাও কিন্তু পুলিশকে নিষ্ক্রিয় দেখেছিলাম।
আমরাও কিন্তু পুলিশ প্রশাসন রাজ্য সরকারের নির্দেশে চলেনি। আমরা তো এই কথাটাই বলছি, কোনো ঘটনা ঘটেনি এটা বলিনি, মানুষের মৃত্যু হয়নি বলিনি। যতগুলো লিস্ট দিয়েছেন তার মধ্যে কতগুলো রাজনৈতিক, কতগুলো যে অন্য কারণে আপনাদের গোষ্ঠীদ্বন্দ্বে, কতগুলো সুইসাইড কেস, সেসব তো বিচার, সেগুলো তো ভাবনার একটা প্রশ্ন আছে। আপনারা সাজিয়ে গুছিয়ে একটা রিপোর্ট করে দিলেন। স্নেহাশিস বাবুকে আবার মনে করিয়ে দিই দুটো জিনিস। না, স্নেহাশিস বাবুকে দুটো জিনিস মনে করিয়ে দিই। মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী থাকাকালীন 18 বার সিবিআই চেয়েছিলেন, স্টিফেন কোর্টের আগুনের জন্যও সিবিআই চেয়েছিলেন। এক, দ্বিতীয়, আজকের রায়ে পরিষ্কার বলে দেওয়া হয়েছে নির্বাচন কমিশন কখনোই আইন শৃঙ্খলার দায়িত্ব এ রাজ্যে নেয়নি। এটা ভুল ব্যাখ্যা। নির্বাচন কমিশন নির্বাচন করানোর জন্য যতটুকুনি প্রয়োজন, কিন্তু রাজ্যের আইন শৃঙ্খলার দায়িত্ব সব সময় ছিল রাজ্য পুলিশের হাতে, পরিষ্কার বলে দিয়েছে। নির্বাচনের সময় কোন এসপি কোথায় পোস্টিং থাকবে, কাকে ট্রান্সফার করা হবে, কাকে রিপোস্টিং করা হবে, এই ডিসিশনটা নির্বাচন ইলেকশন কমিশন নিচ্ছিল না মমতা ব্যানার্জি নিচ্ছিল? বলুন তো। নির্বাচন কমিশনই নিয়েছে এগুলো। ওসি ট্রান্সফারের সাথে এটা সম্পর্ক কোথায়? ওসি ট্রান্সফারের সাথে এটা সম্পর্ক কোথায়? এই তৌসিফ বাবুটা কে যে হাইকোর্টকে চ্যালেঞ্জ করছে? আজকে রায় তৌসিফ বারবার বলেছেন যে পশ্চিমবঙ্গে কোনো ভায়োলেন্স হয়নি। প্রত্যেকটি বার আপনি বসে বলেছেন যে কোনো ভায়োলেন্স হয়নি, সেটা আজকে প্রমাণ হয়ে গেল যে ভায়োলেন্স হয়েছে। আমি বলতে চাই স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস কমিটি অফ প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রাইটস এর মধ্যে ভুলে গেলেন যখন 11 জনের হত্যা হয়েছিল, সেই 11 জন মিদনাপুরে যে সেই 11 জনের হত্যা হয়েছিল তখন সিবিআই চাইছিলেন আপনারা, তখন সিবিআই সাপেক্ষ তদন্ত ছিল। আর এখানে 50 দিনের সেই তদন্ত যাদের দিয়েছে হাইকোর্ট মেনে নিয়েছে, মানে তখন আপনি হাইকোর্ট মেনে নিয়েছে, বিশ্বাস করবেন না, কেন করবেন না? তখন মেনে নিয়েছে, হাইকোর্ট মেনে নিয়েছে, হাইকোর্ট একটা জাজমেন্ট দিয়েছে। প্লিজ উইথড্র এটা, হাইকোর্ট একটা জাজমেন্ট দিয়েছে, হাইকোর্ট মেনে নিয়েছে। আমি আসবো ক্রস ফায়ারের এই আলোচনাতে ফিরবো ছোট্ট একটা বিরতির পর। আমরা ক্রস ফায়ারের এই আলোচনা নিয়েই ফিরছি, দেখতে থাকুন জি 24 ঘন্টা। ফিরে এলাম বিরতির পর। আমি তৌসিফের কাছে যাব। তৌসিফ, শুধুমাত্র সিবিআই তদন্তের নির্দেশ তো নয়, তৌসিফের সঙ্গে সম্ভবত আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি স্নেহাশিসদার কাছে যাবো। যে স্নেহাশিসদা, শুধুমাত্র সিবিআই তদন্তের নির্দেশ তো নয়, আমরা যদি এই রায়টা দেখি তাতে যে পয়েন্টগুলো রয়েছে, আমি আগেও বলছিলাম, তার সঙ্গে আরও বেশ কিছু সিগনিফিক্যান্ট পয়েন্ট রয়েছে। যেমন যেখানে ছত্তিশগড়ের প্রসঙ্গ টানা হচ্ছে, সে এমন একটি মামলার প্রসঙ্গ যেখানেও এই এফআইআরে সত্য ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ ওঠে। অন্যদিকে সিট যে গঠন করে দেওয়া হয়েছে, সেখানে নির্দিষ্টভাবে বলা হয়েছে যে সিট এই তদন্ত চলাকালীন সিটের সদস্যদের, অর্থাৎ এই 3 আইপিএস অফিসার, তাদের অন্য কোথাও বদলি করা যাবে না বা অন্য কোনো কাজে তাদের নিয়োগ করা যাবে না। অর্থাৎ প্রত্যেক পদক্ষেপে যে অভিযোগটা আপনাদের বিরোধীদের তরফ থেকে তোলা হয়, প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে বা প্রশাসনের নিষ্ক্রিয়তা নিয়ে যে প্রশ্ন তোলা হয়, প্রশাসনের বিভিন্ন সময় প্রশাসনের ভূমিকা নিয়ে যে প্রশ্ন তোলা হয়, কোথাও কি এই রায়ে সেই বিষয়গুলো সম্পর্কে যে বিরোধীদের অভিযোগ সেটা আরো জোরালো হচ্ছে না? আমি বলবো, হ্যাঁ স্নেহাশিসদা। হ্যাঁ, আমাদের দেখুন, এই যে এনএইচআরসির যে রিপোর্টটা দাখিল করেছে, সেখানে যদি একটা দুটো শব্দ লেখা থাকতো যে বিজেপি রাজ্য সভাপতি ভোটের আগে বলছে যে আমরা মারবো আর তোরা লাশ গুনবি, মেরে অনাথ করে দেব, কত হুমকি, কত রকম জীবনহানির হুমকি পর্যন্ত দিয়েছে, একটা লাইন লেখা থাকলে আমরা অন্তত ভাবতাম যে তাদের রিপোর্টটার মধ্যে একটা নিরপেক্ষতা আছে। সেই রিপোর্টের মধ্যে যখন কোনো রেকমেন্ডেশনের জায়গা থাকছে না, সেখানে বলে দেওয়া হচ্ছে পার্থভৌমিক কুখ্যাত দুষ্কৃতি, একেবারে লিখে দেওয়া হচ্ছে। আমরা কি করে আমরা তাই বলেছি যে এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে রিপোর্ট করা হয়েছে। তার উপরে ভিত্তি করে হাইকোর্ট কিন্তু রায় দেয়নি। ভালো করে মনে রাখবেন, হাইকোর্ট এত উৎফুল্লিত হবার কোনো কারণ নেই। হাইকোর্ট রায় দেয়নি যে ঘটনাগুলো উল্লেখ করা হয়েছে সেগুলো সত্য। হাইকোর্ট এটা তদন্তের ভার দিয়েছে সিবিআই এবং সিট গঠন করেছে। প্রিয়াঙ্কা, তাহলে এত উচ্ছ্বাস কিসের? প্রিয়াঙ্কা, হ্যাঁ, আমরা সেই সিবিআই কে দেওয়ার ক্ষেত্রে যে অভিযোগগুলো, সেই অভিযোগগুলো যাওয়ার কথা বলেছি। কাউকে দোষী সাব্যস্ত করা বলছিলেন
আপনারা যে বারবার বলছিলেন যে পশ্চিমবঙ্গতে ভায়োলেন্স হয়নি, সেটা সে হাইকোর্ট তো বলল বলবো, আমরা সত্যি যে কথাটাই স্টেট তো বলবো। ব্যাকফুটে আছে, ভায়োলেন্স হয়েছে, কিন্তু আপনারা স্টেট মিথ্যে স্বীকার বলবেন, করতে আমরা চাইছে না। সত্যিটা পুলিশ মানুষের কাছে তুলে অ্যাডমিনিস্ট্রেশন ধরবো, এটা তো ব্যাকফুটে স্বাভাবিক আছে, ব্যাপার। এটা বলছে। শুনুন, এটা বলছে না, ক্যালকাটা হাইকোর্ট এই কথাটা ভালো করে বলেছে অর্ডারে, যে শুধু একটা জায়গা না, অনেক জায়গায় পশ্চিমবঙ্গতে মানুষ মরেছে, উইমেন্স রেপ হয়েছে, কমপ্লেন্টস নেওয়া হয়নি, পুলিশ এফআইআর নোট করেনি, এগুলো লেখা আছে। এর থেকে বেশি আর কোর্ট কি বলবে? এটা তো লজ্জার বিষয় আপনাদের জন্য যে ল অ্যান্ড সিস্টেম ওভার হিয়ার হ্যাজ ফেল্ড, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনকে আপনারা চালাচ্ছেন। এগুলো সবকিছু শুনুন, আজকে প্রমাণ মৃত্যু হয়ে হয়েছে, গেছে। তার এবারে যদি পোস্টমর্টেম আপনি হয়েছে, সেটা satisfied নিয়ে না, তো কোনো তাহলে প্রশ্ন চলে নেই। আসুন সুপ্রিম যেটা কোর্ট, জয়প্রকাশ সেখানেও বাবু একটা বলছিলেন, ধাক্কা খাবেন। শ্রমিক বাবু বলছিলেন, সেখানেও একটা ধাক্কা কিন্তু খাবেন। প্রশ্নটা হলো কেন? তৃণমূলের Honesty যোগ will কতটা আছে, honesty প্রশ্ন will হচ্ছে always সেটাই। win. সত্যমেব জয়তে, বুঝলেন? সত্যমেব জয়তে, যারা মিথ্যে কথা বলে আর হ্যাঁ, প্রমাণ আপনারা করতে তো পারে না, সত্যমেব কেন জয়তে সত্যের ত্রিপুরাতে বিজয় হয়? করছেন। সত্যের বিজয় হয়েছে আপনাদের এখানে, ত্রিপুরাতে আর একবার সুপ্রিম কোর্টে মানবাধিকার হবে। কমিশনের টিম সুপ্রিম পাঠান। কোর্টে হবে, সেখানে- সুপ্রিম কোর্টে সেখানে তো হবে। মানুষ স্বাভাবিকভাবে রাস্তাঘাটে আমি চলতে আবার পারে বলছি না। যে অর্ডারে পরিষ্কার করা লেখা আছে যে আপনাদের ফ্রাস্ট্রেশন আছে। এই অর্ডারে ভালো করে লেখা আছে যে আপনাদের ফ্রাস্ট্রেশন আছে, বিকজ আপনারা ব্যাকফুটে আছেন, বিকজ আপনারা নিজের ডিউটি করেননি, স্টেট নিজের ডিউটি করেনি, পুলিশ নিজের ডিউটি করেনি বলে আজকে পশ্চিমবঙ্গের মানুষের তখন আপনাদের আমরা উপরে পাওয়ারে বিশ্বাস ছিলাম নেই। না, তো এটা একটা এটাও আমাদের লজ্জার বিষয়। বক্তব্য, এটাই যদি fight স্বাভাবিক করতে চান, যে চলে আমরা আসুন তখন সুপ্রিম রাজ্য কোর্টে। সরকারের দায়িত্ব আমরা গ্রহণ বোধহয় করিনি। এইটাকে এতে সহজ অসুবিধাটা করে কোথায় একটা আছে? বিষয় বুঝে এটা নিন তো অলরেডি আমি যে কতবার বোঝাবো, তদন্তের আপনি নির্দেশ অর্ডারই দেওয়া বুঝছেন হয়েছে। না, আর কতবার বোঝাবো? স্নেহাশিস বাবু নির্বাচন কমিশন বলার এসপি বদল শুরুতে- করছে, ওসি বদল করছে, তাদের হাত বেঁধে রাখছে, স্নেহাশিস তো বাবু। আইন শৃঙ্খলতা রাজ্যের হাতে ছিল কোথায়? স্নেহাশিস বাবু, হ্যাঁ, বলুন। আমি প্রথমেই বলেছি যে তদন্তের নির্দেশ দেওয়া আরে, হয়েছে। নির্বাচন আচ্ছা, কমিশন যদি তদন্ত পুলিশ করতে বদলাবদলি ভয় করবে, কোথায়? তার মানে কি যখন আপনারা আমরা violence দেখছি করবেন? এই মামলার আপনাদের লোককে দিয়ে violence পরপর করাবেন? আর্গুমেন্টগুলো যদি দেখেন, দেখবেন রাজ্য সরকারের পক্ষ থেকে যে সমস্ত আইনজীবীরা তাদের বক্তব্য রাখছেন, প্রতিটা জায়গায় হচ্ছে ডিনায়াল মোড, হয়নি। আচ্ছা, তদন্ত হচ্ছে, তদন্তের এই প্রোগ্রেস, এই ঘটনা সত্য, এই ঘটনা মিথ্যা, পুলিশ রিপোর্ট দেবে, এইটুকু তো মানুষের চাহিদা। দেশের একটি মানুষ, তার মধ্যে তৃণমূল কংগ্রেসেরও বহু কর্মী আক্রান্ত হয়েছেন বিজেপির সমর্থকদের দ্বারা, অস্বীকার করছেন না। বিজেপির কর্মীরা আক্রান্ত হয়েছেন, আইএসএফের একজন বিধায়ক, তাদের কর্মীরা ভাঙড়ে আক্রান্ত হয়েছেন, সিপিআইএম কর্মীরা আক্রান্ত হয়েছেন, বামপন্থীরা আক্রান্ত হয়েছেন, পোস্ট পোল ভায়োলেন্স হয়েছে। প্রতিটা ঘটনার তদন্ত করে তদন্তের যে রিপোর্ট সেইটা আদালতে দিতে ভয় কোথায়? এই না, জায়গাটা ভয়ের হচ্ছে কিছু নেই তো। সমস্যা। ভয়টা কি এটাই ভয়ের যে কিছু নেই, কেন্দ্রীয় দুটো। সরকার আজকে এইটাকে ওপর ব্যবহার করে রাজ্য সরকারকে ডিমিন করবে? না, এর চেয়ে যদি রাজ্য সরকার তদন্ত করতেন আর প্রথম থেকে যদি অ্যাপ্রোচ থাকতো, যে অ্যাপ্রোচটা খানিকটা হলেও একসময় চন্দ্রিমা ভট্টাচার্য বলেছিলেন, আমার কাছে চিঠি পাঠান, আমি বাড়ি বাড়ি ঢুকিয়ে দেবো বা পৌঁছে দিয়ে আসবো, এই অ্যাপ্রোচটা যদি সার্বিকভাবে ওই যেদিন নির্বাচনের ফল বেরোলো সেই দিন থেকে নিতেন এবং সেই মতন নির্দেশ দিতেন, তাহলে আজকের এই লজ্জাজনক পরিস্থিতি হতো না। আমি একটু জয়প্রকাশ দার কাছে আসার আগে সৌগত রায়ের বক্তব্য একটু আপনাদের শোনাবো। আমরা রাজ্যের দায়িত্ব নেওয়া আসবো স্নেহাশিস দা, আমি একটু সৌগত রায়ের বক্তব্য শোনাবো। সৌগত। না, আমি তো অসুখী হাইকোর্টের এই রায়কে। তার কারণ আইন শৃঙ্খলা হচ্ছে রাজ্যের ব্যাপার। সেখানে যদি হাইকোর্ট সিবিআইকে তদন্ত করতে বলে, সেটা তো আমার মনে হয় রাজ্যের অধিকারে হস্তক্ষেপ করা হয়। এখন হাইকোর্ট দিয়েছে, সেটা মানতে হবে। তবে রাজ্য সরকার না মানলে তারা অ্যাপিলে যেতে পারে, ডিভিশন বেঞ্চে, কিংবা যদি বড় কনস্টিটিউশনাল বেঞ্চ হয় তাতে, নয় সুপ্রিম কোর্টে। আমি নিশ্চিত যে সবকিছু বিচার করে রাজ্য সরকার এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে। জয়প্রকাশ দা, সৌগত রায় বলছেন যে তিনি অসুখী কারণ রাজ্যের অধিকারে হস্তক্ষেপ বলে তিনি ব্যাখ্যা করছেন। না, ক্ষমতায় আসার আগে বারবার সিবিআই চাওয়া হয়েছিল, অনেকবার তৃণমূলের পক্ষ থেকে। পরবর্তী ক্ষেত্রে সিবিআইয়ের সব ক্ষেত্রেই করদাতাদের টাকা খরচ করে সেই সিবিআই তদন্ত আটকানোরও চেষ্টা হয়েছিল। সেটা বড় কথা নয়, ওনার অখুশি হতেই পারেন, রাজ্য সরকারের বিরুদ্ধে গেছে সেইটা। আমি শুধু একটা কথা আপনাকে বলি, স্নেহাশিস বাবুকে জানিয়ে দিই, উনি যেটা বলছেন ইনভেস্টিগেশন আর এনকোয়ারি, এই দুটো তফাৎটা একটুখানি বোঝা দরকার।
প্রথম স্টেপে এদের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিকে ইনকোয়ারি করতে বলা হয়েছিল এবং তাদের সেই রিপোর্টের পর এখন ইনভেস্টিগেশন হবে। তাহলে হাইকোর্ট কেন দোষী সাব্যস্ত করলো না, এইসব ছেলে মানুষই কথা আলোচনায় যাওয়ার দরকার নেই। যদি ইনকোয়ারি আর ইনভেস্টিগেশনের তফাৎটা স্নেহাশিস বাবু বুঝতে না। একটা কথা বলেনি, আমি দোষী সাব্যস্ত করলো না সেটা বলিনি, আপনারা কেন এটাকে এই সিদ্ধান্তে পৌঁছে যাচ্ছেন যে তৃণমূল কংগ্রেস প্রতিটি ক্ষেত্রে দোষী? একটা শুনে নিন, সেটা বলেনি। শুনুন, একটা কথা লিখেছে অ্যাপলিং অ্যাপ্যাথি। এর বাংলা কি হয় জানেন? হয় বলতে হবে ভয়ঙ্করভাবে অপদার্থতা বা ভয়ঙ্করভাবে অকর্মণ্যতা। বলছেন রাজ্য সরকারের অ্যাপলিং অ্যাপ্যাথি, মানে তারা ইচ্ছাকৃতভাবে কিছু করছে না, যেটা একটা কি প্রপোর্শন, সাংঘাতিক প্রপোর্শনে। এটা বলছেন 5 সদস্যের জাজের হাইকোর্টের বেঞ্চ রাজ্য সরকার সম্বন্ধে, আপনার সরকার সম্বন্ধে, আপনার পুলিশ সম্বন্ধে। সেটা আজকে অন্তত মেনে নিয়ে সরি বলুন। আজকে সেটা পুলিশ সম্বন্ধে বলেছে, কিন্তু সেই সময়কারের অবস্থা যখন রাজ্য সরকারের হাতে আইন শৃঙ্খলার ভার ছিল না। পুলিশ কি সরকারের না? একই কথা বলবো, পুলিশ কি সরকারের না? অবশ্যই, কিন্তু নির্বাচন কমিশন যেভাবে নির্বাচন কমিশন এই কন্ট্রোল করছিল আমরা সরকারের দায়িত্ব নেওয়ার আগে, তখন আমাদের কিছু করার ছিল না। আলোচনা অন্যদিকে নিয়ে যাচ্ছেন না, যে বারবার ভুল ব্যাখ্যা আমরা করা দায়িত্ব হয়েছে। নেওয়ার পর আমরা চেষ্টা করেছি মানুষকে যাতে সে আইনের শাসন পায়, সে বাড়িতে ফিরতে পারে এবং ফিরেওছে সবাই, এবং বহু ক্ষেত্রে এগুলোকে মিটিয়েও দেওয়া হয়েছে, আমরা করেছি সেটা। আমাদের সময় একদম শেষ, আমাদের এখানেই শেষ করতে হবে। অনেক ধন্যবাদ জয়প্রকাশ দাস, স্নেহাশিস দা, প্রিয়াঙ্কা, সব্যসাচী, সবাইকে ধন্যবাদ। গত কয়েক মাস ধরে যে মামলার দিকে সবার নজর ছিল, আজকে কলকাতা হাইকোর্টের 5 বিচারপতির বেঞ্চ যে রায় দিয়েছেন, সিবিআই এর হাতে তদন্তভার দেওয়া হয়েছে, যেগুলো গুরুতর অভিযোগ তার তদন্তের জন্য এবং অপেক্ষাকৃত কম গুরুতর যেগুলো তার জন্য সিট গঠন করে দেওয়া হয়েছে 3 IPS, যারা আদালতের মনিটরিংয়ে এই সিট তারা তদন্ত করবে। বিজেপি এটার মধ্যে তাদের নৈতিক জয় দেখছে। তৃণমূল কংগ্রেসের দাবি যে জাতীয় মানবাধিকার কমিশন যে রিপোর্ট দিয়েছিল সেই রিপোর্ট পক্ষপাতদুষ্ট, তার ওপর দাঁড়িয়ে এই রায় হয়েছে। তারা সুপ্রিম কোর্টে যাওয়ার ইঙ্গিত দিচ্ছেন। শেষ অবধি কি হয়, আদালতে এর জল গড়ায় কি না, সিবিআই যদি তদন্তে নামে সেই তদন্ত বা কতটা নিরপেক্ষ হয়, নাকি আরও একটা রাজনৈতিক চাপানুতো রাজনৈতিক দরজা খুলে দেয়, এই সমস্ত কিছুর উত্তর দেবে ভবিষ্যৎ। আপাতত ক্রসফায়ার এখানেই শেষ করছি। দেখতে থাকুন জি 24 ঘন্টা।